আপনি যদি বিএনপির রাজনীতিকে ধারণ করেন তাহলে আপনিও জাতীয়তাবাদী হয়ে যেতে পারবেন। ন্যাশনালিস্ট হতে হলে কি শুধু বিএনপি জাতীয়তাবাদীতেই বিশ্বাস করতে হবে? কেন আপনি কন্টেন্টের ক্ষেত্রে পলিটিক্সকে বেছে নিয়েছেন? বিএনপি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বেশ ব্যাশিং এর মধ্যে পড়তে থাকলো বিভিন্ন ভুয়া ন্যারেটিভের কারণে। ওই জায়গাতে আমার মনে হয়েছে যে দলের জন্য কিছু করা উচিত। এই যে তৌফিক কবে থেকে উদয় হলো? ওকে তো আমরা জুলাই আগস্ট আন্দোলনে আগে দেখিনি। এটা একটা হুদাই কোশ্চেন ফ্রম একটা হুদাই পার্টি। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান আমার সঙ্গে উপস্থিত আছেন একজন অতিথি, তার নামটা হচ্ছে তৌফিকুর রহমান। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু পলিটিক্স নিয়ে কন্টেন্ট বানান। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা হলো, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তৌফিক, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শুরুতেই প্রশ্নটা হচ্ছে যে আপনি ন্যাশনালিস্ট তৌফিক, কেন নিজেকে ন্যাশনালিস্ট মনে করছেন? আমরা কি তাহলে? আপনি যদি আমার মতো জাতীয়তাবাদে বিশ্বাস করেন, আপনি যদি বিএনপির রাজনীতিকে ধারণ করেন তাহলে আপনিও জাতীয়তাবাদী হয়ে যেতে পারবেন। আপনার নামের আগে আপনি চাইলে ন্যাশনালিস্ট বসাইতে পারবেন। না, শুধু কি আমাকে ন্যাশনালিস্ট হতে হলে কি শুধু বিএনপি জাতীয়তাবাদীতেই বিশ্বাস করতে হবে? আমি এখানে দুইটা কথা বলছি, একটা হচ্ছে জাতীয়তাবাদ আর দ্বিতীয়টা হচ্ছে বিএনপি। দুইটার কোনো একটা যদি আপনি বিশ্বাস করেন তাইলে আপনি ন্যাশনালিস্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমরা ওদিকে না যাই। প্রথমে আমি যে একটা প্রশ্ন করতে চাই যে কন্টেন্ট তো আসলে আমরা দেখি যে কন্টেন্ট ক্রিয়েটর অনেক ধরনের কন্টেন্টই বানাচ্ছে বাংলাদেশে। সেক্ষেত্রে আপনার কন্টেন্টের কনসেপ্টটা একটু ভিন্ন। আপনি পলিটিক্স নিয়ে কথা বলতে পছন্দ করেন, কেন আপনি কন্টেন্টের ক্ষেত্রে পলিটিক্সকে বেছে নিয়েছেন? আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে আমি শুরুতে মানে যখন পলিটিক্যালি এত আমার ভিশন ছিল না, তো ওই সময় আমি ফানি ভিডিওস বানাইতাম, কিন্তু আমার অলওয়েজ একটু সিরিয়াস ক্যারেক্টার বিল্ড করার ইচ্ছা ছিল। অ্যান্ড তারপরে আমাদের রাজনৈতিক পথ পরিবর্তন, প্লট চেঞ্জ হইলো, এক খুনি দেশ থেকে পালায়ে গেল। তারপরে আমার দল মানে বিএনপি একটু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বেশ ব্যাশিংয়ের মধ্যে পড়তে থাকলো বিভিন্ন ভুয়া ন্যারেটিভের কারণে। ওই জায়গাতে আমার মনে হয়েছে যে দলের জন্য কিছু করা উচিত, আমি দাঁড়াই গেছি। আচ্ছা, সেখান থেকে আপনি পলিটিক্যাল কনসেপ্ট নিয়ে কন্টেন্ট বানানোর চেষ্টা করছেন। এখন কিসে পড়াশোনা করছেন? আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, মিডিয়া কমিউনিকেশন আর জার্নালিজমের উপরে। ঠিক আছে, আমাদের পেশাতে হয়তো আপনাকে দেখতে পাবো। আমি যে বিষয়টা নিয়ে প্রশ্ন করতে চাই, ধরুন আপনার অনেক কন্টেন্ট আমার দেখা হয়েছে এবং সেগুলো নিয়ে আমি দেখেছি যে অনেক আলোচনা সমালোচনা হয়। সেগুলো রিপ্লাই আবার অনেক বড় বড় লোকজনও দেখা যায় যে সেগুলো কন্টেন্ট বানায় বা আপনাকে দেয়, সেটা দলের পক্ষে বিপক্ষে বিভিন্ন জায়গা থেকে হয়। কিন্তু প্রথম যে প্রশ্ন করতে চাই, অনেকে বলে যে এই যে তৌফিক, সে কবে থেকে উদয় হলো? ওকে তো আমরা জুলাই আগস্ট আন্দোলনে আগে দেখিনি। ঠিক আছে, এখন আমি আপনাকে সেই প্রশ্ন করলাম যে অনেকে বলতে চায় যে আপনাকে তো আগে দেখা যায়নি, জুলাই আগস্ট আন্দোলনের পর যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো তখন থেকে আপনাকে আমরা দেখতে পাচ্ছি। আসলে কি তাই নাকি? এই যে জুলাই মুভমেন্ট, এখানে কতজন মানুষ আন্দোলন করছে বলে মনে হয়? শুধু ঢাকা কেন্দ্রিক বলেন, এই লাখ লাখ মানুষকে কি আপনি দেখাইতে পারছেন টিভির পর্দায়? যদি দেখাইতে না পারেন, এই লাখ লাখ মানুষকে কি দেশের কোটি কোটি মানুষের দেখার কথা? সবার তো দেখার কথা না। তো আদৌ আমি ছিলাম কি না ছিলাম, এটা তো আমার সাথে যারা আন্দোলনে ছিল তারা বলতে পারবে। কোটি কয়েক 100-150 মানুষ হয়তো আমাকে দেখছে, চিনছে। আমি তখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হচ্ছে আমার এক্স কলেজ, ওইটার সামনে যখন আমি আমার ফ্রেন্ডদের সাথে করে নিয়ে দাঁড়াইছি, তো তারা জানে যে আমি আন্দোলনে ছিলাম কিনা। এটা একটা হুদাই কোশ্চেন ফ্রম একটা হুদাই পার্টি। আচ্ছা, মানে আপনাকে বিতর্কিত করার জন্য তারা এই কাজটা করে। আমি আপনার কন্টেন্ট দেখি, সেক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হয় যে কন্টেন্টের কনসেপ্টে সবসময়, ঠিক আছে আপনি একটা দলের পক্ষে কন্টেন্ট বানান, সেটা একটা ফ্যাক্ট, কিন্তু আপনার কন্টেন্টে সবসময় মনে হয় যেন একটা প্রতিপক্ষ হিসেবে বিরোধী দল বা কাউকে খুবই ভাবে আক্রমণ করা হয় বা তাদের বিপক্ষে কথা বলাটা হয়। আমার প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চায় তো বিরোধী দল থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। এখন কি আমি একটা দল পক্ষে একটা দলের পক্ষে আছি, তাই বলে কি অন্য দলের পক্ষে আমাকে সবসময় তার সমালোচনা করতে হবে কিনা, বা কেন আপনি ওই কাজগুলো করছেন? আচ্ছা, এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি ধরেন আপনার সমালোচনা করতেছি, আপনি সমালোচনার যোগ্য বলে করতেছি নাকি হুদাই করতেছি উইদাউট এনি পয়েন্ট, সেটা হচ্ছে একটা কোশ্চেন। এখন আপনি যদি সারাদিন ভুলভাল কাজ করে বেড়ান, আমি সারাদিনই আপনাকে নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক না? না, সেটা তো বুঝছি স্বাভাবিক, কিন্তু কেন আপনাকে এটা ভাবছেন? আমি একটা কথা বলি, আমি ছোট থেকে সবসময় দেখে এসেছি যে আমাকে নাম ধরে বলতে হচ্ছে প্রয়োজনের খাতিরে। ধরুন বিএনপি জামাত একসময় জোটই ছিল, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে কিন্তু দলগুলো আলাদা হয়ে গেছে। তো যখন একসাথে ছিল তখন কি আপনি সমালোচনা করেছিলেন? তখন যদি আমি সেই পলিটিক্যাল ভিশনটা রাখতাম এবং সেই বয়সটা আমার থাকতো, আমি তাদেরকে অবজার্ভ করতাম, আমি তখন চিন্তা করতে পারতাম যে তাদের বিরোধিতা আমার করা উচিত কিনা। না, আমি যখন থেকে জামাতকে খুব ওপেনলি দেখতেছি, তাদেরকে আমি ভালো পাই নাই, তো সেই জায়গাতে আমি তাদের বিরোধিতা করবো, খুব স্বাভাবিক। আর এখন দল হিসাবে আওয়ামী লীগ তো একদম মানে বাংলাদেশের জামাত তো খারাপই, আওয়ামী লীগ তার চেয়েও খারাপ। তো সেই জায়গাতে আওয়ামী লীগ তো এখন দেশে নাই, তো তাদেরকে তো আমার প্রতিপক্ষ মনে করারও কিছু নাই। তো যে মোটামুটি যার একটু ক্ষমতা আছে তার বিরুদ্ধেই তো আমি কথা বলবো, রাইট? ভাষাগত ব্যবহার নিয়ে
অনেক অভিযোগ আছে যে আপনি যেই ভাষায় কথা বলেন বা আক্রমণ করছেন বা কন্টেন্ট বানান সেটা নিয়ে অনেক অভিযোগ আছে। আলোচনা সমালোচনা কিন্তু অনেকভাবেই করা যায়, ঠিক না? তো সেক্ষেত্রে আপনার ভাষাগত ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকের অভিযোগ আছে যে তৌফিক যে ভাষায় সমালোচনা করে সেটা আসলে সঠিক না। এটা কি আপনার কাছে কি মনে হয়? না, আই ডোন্ট থিঙ্ক সো। কারণ হচ্ছে যে আপনি দেখেন, আপনি জেনজি না, বাট আপনি জেনজির খুব ক্লোজ, রাইট? তো এই জায়গাতে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি দেখে থাকবেন, আপনারা কেউ কি গালি দিয়ে ডাকে না? ওই গালি দিয়ে আপনার বন্ধু যদি আপনাকে ডাকতে পারে, তো আপনি আপনার ভিডিওতে, আপনি আপনার কথাবার্তায় যদি সেই জিনিসটা কানেক্ট করেন কোনো বিষয়ের সাথে, আমি এখানে খারাপ কিছু দেখি না। এবং আপনি দেখেন গালিগুলো আমরা শিখছি কার থেকে? ইলিয়াস হোসেনের থেকে, অনেক বড় জার্নালিস্ট। এই গালিগুলো আমরা শিখছি কার থেকে? পিনাকি ভট্টাচার্য থেকে। আমি ছোটবেলায় তার ভিডিও দেখতাম। সে যে সময় আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাব নিয়ে কথাবার্তা বলতো, আওয়ামী লীগের স্বৈরাচারী কাজকর্ম নিয়ে কথাবার্তা বলতো, তার প্রত্যেকটা গালি আমার মনে আছে। তো এই ধরনের মানুষের ভিডিও দেখি তো গালিগুলো আমরা শিখছি। তাহলে আমাদেরকে দোষ দেওয়ার আগে আপনি তাদেরকে ধরেন। না, তাদেরকে ধরার ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে কোনটা ভালো জিনিস আমি অ্যাকসেপ্ট করবো আর কোনটা করবো না, সেটা তো একটা আমার ব্যক্তিত্বের ব্যাপার, তাই না? এখন আপনি শুধু গালিটাই শিখবেন, ভালোটা শিখবেন না, তা তো হবে না। সমালোচনা তো সুন্দরভাবেও করা যায়, ঠিক না? তো সেক্ষেত্রে আপনি আপনার বিরোধী প্রতিপক্ষ বা ঠিক আছে পলিটিক্যাল কারণে আমাকে অনেকের বিপক্ষে কন্টেন্ট বানাতে হয়, অথবা আমাকে দলের সমালোচনাও করতে হবে, কিন্তু সেই ভাষাটা তো মনে হয় একটু মার্জিতভাবেও করা যায়। দেয়ার ইজ এ থিং, লাইক আপনি যদি একটা গার্বেজকে নিয়ে কথা বলেন, যেমন নাসির উদ্দিন পাটোয়ারি, এই মানুষটাকে নিয়ে যদি আপনি কথা বলেন, আপনার মুখ দিয়ে গালি অটো বের হয়ে যাবে। এই ধরনের মানুষদের নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে মানে ইউ কান্ট স্টপ ইউর মাউথ। এই জিনিসগুলো বের হয়, কিছু করার নাই। এটা হচ্ছে গার্বেজ। একদম আন্দোলনে খুব ভালো একটা জায়গা রোল প্লে করার পরে, আন্দোলনের পরে এসে যেগুলো তারা করছে, মানে একদম গোবরের সাথে তাদের তুলনা করা যায়। আর গোবর দেখলে তো থুতু ফেলবো, খুব স্বাভাবিক। বিরোধী দল তো থাকবেই। বিরোধী দল আপনি যেমন যদি রাজনীতি করতে যান, ধরুন আমি বিএনপি করি বা আপনি আওয়ামী লীগ করেন, হ্যাঁ, এরকম একটা বিষয়। তো বিএনপি সবসময় আওয়ামী লীগ বিরোধিতা করবে, আওয়ামী লীগ সবসময় বিএনপি বিরোধিতা করবে বা জামাতে বিরোধিতা করবে। এটা একটা সার্কেল, রাজনীতির কারণে বিরোধিতা করতেই হয়। তো আপনি যে বলছেন না যে বিরোধী দলগুলোকে নিয়ে যে গার্বেজ বা সামথিং, এটা কি আপনার রাজনৈতিক কনসেপ্টের কারণে যে হ্যাঁ আমি একটা দলের সাপোর্টে আছি তাই ওদেরকে আমার কাছে গার্বেজ মনে হয়, এমন কিছুই, নাকি সত্যিকারের বিরোধিতার জন্য আপনি তাদের বিরোধিতা করেন? আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল আমার দলের একটা কথা আছে, আমি যেহেতু বিএনপিকে ওন করি, তো সেটা হচ্ছে যে ব্যক্তির আগে দল, দলের আগে দেশ। তা আমি কিন্তু আমার দলেরও অনেকের বিরুদ্ধে কথা বলি, আচ্ছা, বলি না তা তো না। তো সেই জায়গাতে আমি খুব স্বাভাবিকভাবে তাদের বিরোধিতা করব। বিরোধী দলের বিরোধিতা তো আমার করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন ভুল করবেন, সেই ভুলটা আপনাকে ধরাই দিতে হবে। আপনি আমারে বলতে পারেন যে তুমি ভাষাগত জায়গাটা একটু ঠিক করো, সেটা তো আমার পার্সোনাল চয়েস। আমি গণতান্ত্রিক দেশে বাস করি, আমি কিভাবে বলবো, দ্যাটস মাই চয়েস। না, সেক্ষেত্রে তো আমাকে বলতে হয় যে বাক স্বাধীনতা মানে তো এমন না যে আপনি বাক স্বাধীনতা অপব্যবহার করবেন। যেমন সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে একটা কথা বলি, ধরুন এই যে একটু আগে আপনি বলছিলেন যে আপনাকে ফোনে প্রায় সময় থ্রেড দেয়, হ্যাঁ, এখন বাক স্বাধীনতা মানে তো সামনে আমি কল পাইছি, আমার মেরে তো ফেলতে বাক চায়। স্বাধীনতা মানে তো এই না যে আমি আপনাকে ফোন করে থ্রেড দেবো বা আপনাকে যা তা বলে কমেন্টস করবো বা যা তা বলে পোস্ট করবো, তাই না? বাক স্বাধীনতারও কিন্তু একটা লিমিট আছে, আই থিঙ্ক সো। সো এখন আমাকে মানে আমি অন্য দলে মানে বিরোধিতা করব, তার মানে এই না যে তাকে আমি যে কোনো ভাষায় আক্রমণ করতে পারি, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আপনাকে নিয়ে যে একটু আগে আপনি ভিন্ন বড় বড় জার্নালিস্টের কথা বলছিলেন যে যাদের কন্টেন্ট দেখে আপনি বড় হয়েছেন, তাদের সঙ্গেও তো আমি মাঝে মধ্যে আপনার ক্ল্যাশ দেখতে পাই, সেটা কেন হয়? আচ্ছা, এটা হচ্ছে আপনি যখন সত্যি কথা বলবেন তখন আপনি মানুষের শত্রু হয়ে যাবেন। আর আমার কন্টেন্টের সবচেয়ে বড় সমস্যা সেটা যে আমি সত্যি কথা বলি। এই যে পিনাকি ভট্টাচার্য, তার ভুল ভাল ওষুধের কারণে বাংলাদেশে একসময় প্রায় 250-র মতো শিশু মারা গেছে। আমার ভিডিওতে আমি সেইটা একদম তথ্য প্রমাণ সহকারে উল্লেখ করে দিছি। এটা সে নিতে পারে নাই। এবং সে যে কংগ্রেসপন্থী রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেছে, সে যে বাংলাদেশের মুসলিম তন্ত্রকে ধ্বংস করতে চাচ্ছে, একটা জাতিকে ধর্মের নাম দিয়ে, ধর্মকে তাদের কাছে বেচে সে যে একটা জায়গা নষ্ট করতে যাচ্ছে, এটা যখন আমি মানুষের চোখে আঙুল দিয়ে ধরাই দিতে শুরু করলাম, অ্যান্ড সে তো খুব ভালোভাবেই অফেন্ড হবে, তাই না? আমার বিরুদ্ধে সে কথা বলবে, এটাও খুব স্বাভাবিক। সে দেখলাম আমি মাঝে মাঝে আমাকে মানুষ মেনশন করে তার পোস্টে, যে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটারকে সবার আগে সে আমার নাম লিখছে, নামের আগে লিখছে হচ্ছে ছাপড়ি ন্যাশনালিস্ট তৌফিক। আই ডোন্ট নো তার কেন আমার ছাপড়ি মনে হয়। আমার বয়সে সে আদৌ আমার কোয়ালিটিটা ওন করতো কিনা আই ডোন্ট নো। এ ধরনের মানুষকে নিয়ে খুব বেশি কথা না বলাই উচিত। তারা বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি দিন হয়তো রিলেভেন্ট থাকবেও না। আচ্ছা, কিন্তু এই যে আপনার থেকে তো মানুষ এটাও নিতে পারে না যে অনেকে যে একটু বললেন না যে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে কিসে পড়াশোনা করেন, আপনি বলছেন আপনি অনার্স ফার্স্ট ইয়ারে আছেন, তো অনেকে তো বলে যে এই ছেলে তো বয়সের তুলনায় বেশি
মানে সিরিয়াস কথা বলতে ফেলে, ঠিক আছে, বা মানে নিতে পারে না বিষয় যে নেওয়াটা, যে ওর যতটুকু বয়স সে ততটুকুই বলবে, সে কেন এত বেশি কথা বলবে, সে কেন এত ভারী ভারী কথা বলবে, এটা তো একটা কম ব্যাপার নাকি? আচ্ছা, বাংলাদেশের পার্সপেক্টিভে একটা কথা বলি, লামিনী আমাল কত টাকার মালিক হইতে পারে আমার বলেন তো? আমি ঠিক জানি না, বাট অনেক টাকার মালিক। অনেক টাকার মালিক। আপনি আমি তো চিন্তাও করতে পারবো না, রাইট? আমাদের এমপি মন্ত্রীরাও মনে হয় চিন্তা করতে পারবে না এত টাকা। এই 19 বছর বয়সে যদি ওই ছেলেটার ব্রেন এত ভালো হয়ে সে ওয়ার্ল্ড কাপ জিতে আনতে পারে, তো 21-22 বছরের একটা ছেলে পলিটিক্যাল থট দিলে আপনার সমস্যা কোথায়? আমার ব্রেনটা তো আল্লাহ দিছে, আমি তো কারো থেকে ধার করে নিয়ে কিছু বলতেছি না। আমার ব্রেনে যেটা আসতেছে সেটা আমি বলতেছি, এবং মানুষ সেটা রিলেট করতে পারতেছে জন্যই তারা আমাকে ফলো করতেছে, তারা আমাকে দেখতেছে আর ভালোবাসতেছে। প্রবলেম কোথায়? সোশ্যাল মিডিয়া সম্পর্কে কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়ায় আমার কাছে কেন জানি মনে হয় যে কন্টেন্ট, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পারি এখন, যে যার মতো করে পোস্ট করে, সেটা ভিডিও হোক, স্ট্যাটাস হোক, পোস্ট করে দিচ্ছে, মানে যে যার দলের পক্ষে পারছে সেভাবে ক্যাম্পেইন চলছে আর কি। প্রথম কথা হচ্ছে যে আপনি বিষয়টা কেমনভাবে দেখছেন, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত আছেন, বা এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য? আর আই ফিল লাইক যে কারোর যদি পার্সোনাল কোনো থট থাকে সেটা তার শেয়ার করা উচিত, তার দলের পক্ষে হোক, তার দলের বিপক্ষে হোক, আর কোনো ব্যক্তিকেন্দ্রিক হোক, সে তার কাছে যেটা সত্যি মনে হয় সে সেটা উপস্থাপন করবে। মানুষের যদি তার ব্রেনকে মানুষ যদি রিলেট করতে পারে তাহলে মানুষ তাকে দেখবে, না এলে দেখবে না। ইটস ভেরি সিম্পল। কিন্তু ভুয়া গুজব তো প্রচুর ছড়াচ্ছে। আচ্ছা, এখন মানুষ তো বুঝতে পারে। যেমন একটু আগে আমি আপনাকে একটা পোস্ট দেখাচ্ছিলাম যে প্রধান নির্বাচন কমিশন নাকি এরকম একটা কথা বলছে, তখন আপনি বলেন তানভীর ভাই আপনি সাংবাদিক হয়ে এটা বিশ্বাস করলেন? ঠিক আছে, আমাকে পেজটা ভেরিফাই করতে হবে, দেখতে হবে। কিন্তু আমার মতো কতজন আছে ভেরিফাই করবে? আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন বসছিলাম, আপনি হয়তো জানেন যে আমি চেয়ারম্যান স্যারের সাথে বসছিলাম, তখন আমি ওনাকে বলছিলাম যে স্যার, আমরা যদি ক্ষমতায় আসি, মানে বিএনপি যদি ক্ষমতায় আসে, তো তখন আমাদের হয়তো আমরা চেষ্টা করলে গভর্নমেন্ট ওয়াইজ মেটার অফিসটা বাংলাদেশে আনতে পারবো। আর মেটার অফিস বাংলাদেশে আনলে আমরা যে সুবিধাগুলো পাবো তার মধ্যে অত্যাধুনিক কিছু সুবিধা আছে, যেমন আমরা বট অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে দিতে, মানে আমরা চাই না যে বাংলাদেশে বট অ্যাকাউন্ট আসুক, ফেক অ্যাকাউন্ট আসুক। ওই অ্যাকাউন্টগুলো আমরা নির্মূল করে ফেলতে পারবো। কেউ আর ফেক কোনো কিছু দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। ধরেন তানভীর ভাই, আপনি আপনার এনআইডি দিয়ে একটা ফেসবুক ওপেন করলেন বা আপনার পাসপোর্ট দিয়ে ওপেন করলেন, আপনি কি চাইলেই ওখানে যাচ্ছে তাই কথাবার্তা বলতে পারবেন দেশ নিয়ে, দল নিয়ে? অবশ্যই না, পারবেন তো না। আবার আমাদের কিছু দল আছে যারা খুব হাই প্রোফাইল জায়গাতে বসে বসেও মিথ্যাচার করে, সেগুলো স্পেসিফিক। তখন আপনি 10 জনরে ধরবেন, এখন আপনি তো 10 লাখ পাইতেছেন, আপনি কারে ধরবেন? ওই মেটার অফিসটা যদি আসে তাইলে ওই যে 10 লাখ অ্যাকাউন্ট এরকম মরে যাবে, যেগুলো ফেক অ্যাকাউন্ট থেকে গুজবগুলো ছড়ানো হচ্ছিল। প্রধানমন্ত্রী বলছিল যে ভেরি গুড আইডিয়া ফ্রম ইউ। তো সেই জায়গা থেকে হয়তো ভবিষ্যতে কাজ করবে উনি। আচ্ছা, এই গুজব থেকে আমরা হয়তো মুক্তি পাবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রধানমন্ত্রী প্রসঙ্গটা যেহেতু চলে আসছে, একটু কথা বলি। আমি দেখছিলাম যে প্রধানমন্ত্রী কন্যার সঙ্গে আপনারা একসাথে বসে মেবি গুলশানে কোনো একটা পার্কে, শাহাবুদ্দিন পার্কে আপনাদের একটা আলাপচারিতা হচ্ছিল, কথা হচ্ছিল, সেই বিষয়টা সম্পর্কে জানতে চাই। উনি এটা মেবি ইলেকশনের আগে, রাইট? ইলেকশনের আগে তরুণদের সঙ্গে বসেছিল, কি কথা হয়েছিল তখন সেদিন? কথা হয়েছিল অ্যাজ ইন হচ্ছে যে উনি তো সাধারণ আড্ডার জন্য আমাদেরকে ডেকেছিল, আমাদের দেশ নিয়ে, দল নিয়ে, আমরা দল নিয়ে না, ওটা পলিটিক্যাল কোনো আলাপ ছিল না, দেশ নিয়ে, এবং আমরা আসলে কেমন বাংলাদেশ চাই, বাংলাদেশে কি কি জায়গাতে আরো আমরা কাজ করতে পারি, এই সকল বিষয়ে উনি আমাদের তরুণদের ধারণা নেওয়ার জন্য একটা বিএনপির রিল কম্পিটিশন ছিল, ন্যাশনাল রিল কম্পিটিশন, ওই রিল কম্পিটিশনে ফার্স্ট হয়ে আমি হচ্ছে ওনার সাথে দেখা করার সুযোগ পাই তখন। আচ্ছা, তো আমার এন্ড থেকে যে কথাবার্তাগুলো হয়েছে সেটা হচ্ছে যে আমি ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করেছিলাম। তো ফ্যামিলি কার্ড কেন গুরুত্বপূর্ণ, ফ্যামিলি কার্ডের কি কি পয়েন্টগুলো আছে এবং কি কি পয়েন্ট আরও অ্যাড করা যায়, তার মধ্যে আমার মনে আছে যে আমি একটা পয়েন্টে বলছিলাম যে ফ্যামিলি কার্ড আমরা যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারকে দেই, তাহলে যেটা হবে আপনার প্রবাসী যারা আছে, ইউনো, বাংলাদেশের সবচেয়ে আনসিকিউর ফ্যামিলি হচ্ছে প্রবাসীর ফ্যামিলি, রাইট? আমি কি ভুল বললাম ভাই? না না। তো সেই জায়গাতে আমি চেয়ারম্যান স্যারকে তখন বলছিলাম যে স্যার, আমাদের হয়তো না, আমাদের প্রয়োজন প্রবাসীর পরিবারের দিকে একটু আলাদা নজর দেয়া। তো এই ফ্যামিলিগুলোকে সিকিউর করাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই একটা পয়েন্ট আমি ওখানে অ্যাড করছিলাম। সে আমাকে বাহবা দিছে যে ভালো কথা বলছে, এবং ওই যে যেটা বললাম যে আমাদের মেটার অফিস, পাশাপাশি হচ্ছে আমাদের দেশের আরও কিছু বিষয়, যেমন হচ্ছে জার্নালিজম সেক্টরটা কিভাবে আরও ইয়া করা যায়, আমরা সত্য নিউজটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমি অলওয়েজ সত্যকেন্দ্রিক মানুষ, তো এই বিষয়গুলো আমি তার কাছে তুলে ধরার চেষ্টা করছি, যেই জিনিসগুলো হইলে বাংলাদেশের মানুষের মধ্যে সুখ শান্তি একটু বৃদ্ধি হবে, এই একটু হইলেও বৃদ্ধি পাবে। সেখানে জাইমা রহমান উপস্থিত ছিল, তার সঙ্গে আপনার কথা হয়েছিল নাকি? ম্যামের সাথে ওইভাবে কথা হয় নাই, যতটুকু ওই জাস্ট আলাপচারিতার মধ্যে এইটুকুই কথা হয়েছে, আর একটু কথা হয়েছে আলাদা।
আর এমনি ম্যামের সাথে ওই দিনই আমার ফার্স্ট দেখা না, ওনার সাথে আমার আগেও মিটিং হয়েছে। আচ্ছা, ইতিহাস নিয়ে একটা কথা একটু আগে বলছিলেন যে ইতিহাস শুনেছি আমরা, পুরোটা না জানলে শুনে বড় হয়েছি। এই ইতিহাস নিয়ে আমি কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি নিজে একটা, সেটা লিখেছিলাম যে আমার আব্বু আম্মু এক ইতিহাস পড়ে বড় হয়েছে, আমি এক ইতিহাস পড়ে বড় হচ্ছি, আমার সন্তান বড় হলে হয়তো বা সে অন্য ইতিহাস পড়ে বড় হবে। কারণ বাংলাদেশের ইতিহাস যখনই গভর্নমেন্ট চেঞ্জ হয় সেটার সঙ্গে সঙ্গে ইতিহাসে বদলে যায় পাঠ্যপুস্তকে, তাই না? তো আমি প্রশ্ন করেছিলাম যে আসলে সঠিক ইতিহাস কে জানে? আচ্ছা, সঠিক ইতিহাস কে জানে? এখন এই যে না- ইতিহাস মুছে ফেলার একটা প্রবণতা, এটা আমি তো ভাই 1 থেকে 6 যখন বিএনপি ক্ষমতায় ছিল, তারপরে তো বিএনপি ক্ষমতায় ছিল না, তো 1 থেকে 6 এর হিসাব বলেন বা তারপরের হিসাব বলেন, ওই জায়গাগুলোতে তো আমি জানি না। তো বিএনপি কি করছে ওই সময় আমি সেটাও জানি না। যতটুকু শুনছি যে তেমন কোনো হয়তো তারা বোল্ড স্টেপ নেয় নাই। আমরা পরবর্তীতে যেটা দেখছি আওয়ামী লীগের সরকারের যে শাসন, স্বৈরাচারের যে শাসন, এই শাসনের সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছে, বেগম খালেদা জিয়ার নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছে, তারেক রহমানকে রীতিমতো মানে খুব বিশ্রীভাবে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় স্প্রেড আউট করা হয়েছে যে সে মানুষ হিসাবে খুব খারাপ। এখন বাংলাদেশের মানুষ দেখতেছে আসলে সে কেমন, হোয়াট এভার। আমার মনে হয় যে এখন বাংলাদেশের মানুষ আসলে ইতিহাস দেখতে পাচ্ছে বিএনপি ক্ষমতা আসার পরে। আপনি কি দেখতে পাচ্ছেন ওই যে আন্দোলনের পরে কি হয়েছে? শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলছে, শেখ মুজিবের ছবি সব জায়গাতে হাঁটাই দিছে, যেখানে যেখানে দাঁড়িয়েছিল ওই সময় বিক্ষুব্ধ জনতা। ধরেন আপনি আমার বাবা যদি হন, আমি যদি কোনো অন্যায় করি, এটার দায় কিন্তু আপনাকে নিতে হয়। তো সেই জায়গাতেই শেখ মুজিবকে অনেক দায় নিতে হয়েছে, তার মূর্তি টুর্তি ভাঙা পড়ছে, এভরিথিং। তো সেই জায়গাতে যেটা হয়েছে, বিএনপি ক্ষমতায় আসার পরে কি শেখ মুজিবের ইতিহাস বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়েছে? না, হয় নাই কিন্তু। তো আমার মনে হয় যে মানুষ এখন আসলে ইতিহাস জানতে পারবে। মানে আপনি বলছেন যে ইতিহাসটাকে এখন আসলভাবে মানে মানে প্রেজেন্ট করা হচ্ছে। সত্যিটাকে এখন জাস্ট প্রকাশ করা হবে। এতদিন যেগুলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশকে নিয়ে যত কাজ, এগুলা তো আপনি জানেন, আর আপনি কোনোদিন দেখেন নাই? কোনো টেলিভিশনে দেখছেন? কোনো জায়গাতে দেখছেন এই গত 17 বছরে আপনাদেরকে কিছু করতে দেয়া হয়েছে? না, হয় নাই। আপনি মুচকি হাসতেছেন, আপনার কিছু বলার নাই। কারণ আজ থেকে 10 বছর 15 বছর পরেও যদি আবার কেউ আসে আপনার এই একটা কথার জন্য, আপনাকে আবার তারা কাঠগড়ায় দাঁড় করাতে পারে। এক্ষেত্রে তাহলে আমি আপনার সঙ্গে তো বলতে পারি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তো আমরা আওয়ামীপন্থী অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখেছিলাম, যাদেরকে এখন আমরা দেখছি না। তাদের মধ্যে কেউ জেলে আছে, কেউ পলাতক। তো এখন তৌফিকও তো এখন বিএনপি সময়ে দেখতেছে, সে নিজেকে বলছে যে সে ন্যাশনালিস্ট তৌফিক এবং একটা দলের পক্ষে কন্টেন্ট বানাচ্ছে। সো দল চেঞ্জ হয়ে গেলে কি তৌফিককে আমরা পাবো নাকি, সেটা তো একটা প্রশ্ন থাকে। The difference is very clear from my side. তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর। ইউ ক্যান সে আ নেম তৌহিদুদ্দিন আফ্রিদি, ইউ ক্যান সে আ নাম লাইক আর.এস. ফাহিম চৌধুরী। তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। আমার তো অ্যাক্টিভিজমের যাত্রা শুরু বিএনপিকে নিয়ে। আমি তো মানুষের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কামায়ে তাদেরকে আওয়ামী লীগ বা বিএনপির পক্ষে ডাইভার্ট করতেছি না। আমি বিএনপির সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরতেছি, এবং বিএনপির বিপক্ষে যে মিথ্যে কথাগুলো মানুষ বলতেছে ওগুলো মানুষের চোখে সত্যি আঙুল দিয়ে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। আমি বিএনপিকে ওন করি, আমি বিএনপি। তারা আপনাকে কখনো বলছে যে সে আওয়ামী লীগ করতো? না, সেটা ঠিক আছে যে তারা ক্লিয়ার করে বলেনি, তারা হচ্ছে ইনডিরেক্টলি কাজ করতো। দেখেন ভাই, আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধরেন 5 বছরে যদি বিএনপি খুব খারাপ কাজ করে, আমি তৌফিক খুব খারাপ কাজ করি, 5 বছর পরে অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে, আর সেক্ষেত্রে যদি আমি যদি আসলেও খারাপ কাজ করি এবং আমার যদি জেল হয়, আমাকে যদি ধরে নেওয়া হয়, আই ডোন্ট কেয়ার। আমি আমার দল করতেছি, এবং আমার দল যদি খারাপ কাজ করে, তার খারাপ যদি আমি না বলি, আমি যদি তখনও তার পারপাস সার্ভ করতে থাকি, আমার দলের বিপক্ষে সত্যি কথাগুলো না বলি, তখন আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করান। আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। আমি বিএনপি করি, আপনি আমার বিএনপি করি জন্য যদি জেলে নেন, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। আচ্ছা, তাহলে আমরা দলের ব্যাপারে চলে আসি। 180 দিন হলো বিএনপি সরকার ক্ষমতা এসেছে। সো আপনার কাছে কি মনে হয় যে 180 দিনের যে পার করলো, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি কেমন কাটিয়েছে আপনার জায়গা থেকে, জেনজির চোখে? জেনজির চোখে যদি বলি, দেখেন, বিএনপি সরকারের মোটা দাগে কিছু কথা ছিল। সেটা হচ্ছে যে আমাদের পিএম উনি বলছিলেন যে ফ্যামিলি কার্ড দেয়া হবে, কৃষক কার্ড দেয়া হবে। এই যে কিছু লোক দেখি বলে যে বিএনপি ক্ষমতায় আসছে, মানে জামাতি, আমি ডিরেক্ট বলি, জামাতের কিছু লোক বলে যে বিএনপি ক্ষমতায় আসছে, দুর্নীতি করবে, টাকা পয়সা কামাবে, তারপর আবার চলে যাবে, দেশকে বিপদে ফেলে চলে যাবে। যদি তাই হয়, তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিছে, কৃষক কার্ডের প্রতিশ্রুতি দিছে, স্পোর্টস কার্ড অ্যান্ড এভরিথিং। তো এই জিনিসগুলো কি আপনি বাস্তবায়ন হইতে দেখতেছেন? হ্যাঁ, ফ্যামিলি কার্ড তো সবার আগেই তিনি উদ্বোধন করেছেন। 6 মাসের মধ্যে এখন বাংলাদেশের রিজার্ভ কততে আছে জানেন আপনি?
37 38.2 সামথিং, মানে আমি কালকে রাতে 38, আচ্ছা আমি 37 দেখেছিলাম, ক্রস মোস্ট করেছে। প্রবাবলি হোয়াটএভার ক্লোজ তো। তো এই 6 মাসের এই ভালনারেবল অবস্থা থেকে এই জায়গাতে দেশের অবস্থান, আপনার কি মনে হয় বিএনপি ভালো করছে না খারাপ করছে? আমি আপনার কাছে জানতে চাইছি। আমি আপনার কাছে প্রশ্ন করছি, আমারটা তো আমার পয়েন্ট অফ ভিউ তো আমি আপনাকে ক্লিয়ার করলাম। আমার পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার করে আপনি তো একজন নিরপেক্ষ মানুষ, আপনার হইতেই হবে। আপনি যে চেয়ারে বসছেন আপনার নিরপেক্ষ মানুষ হইতে হবে। আমি যে উদাহরণগুলো দিলাম, আপনার কি মনে হয় বিএনপি ভালো করছে না খারাপ করছে? না, আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি উত্তর দিব যে 6 মাস একটা সরকারের জন্য তেমন কোনো সময় না। কিন্তু সরকার 6 মাসে যতটুকু করছে সেটা ভালো করছে না খারাপ করছে? এখন পর্যন্ত ভালোই করেছে। হ্যাঁ, তো এখন পর্যন্ত 6 মাসের বিচার যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, বিএনপি অনেক ভালো করছে এবং আমাদের পিএম খুবই ভিশনারি একজন মানুষ, উনি আরো ভালো করবেন। এন্ড আই ফিল লাইক যে 5 বছর পরে বিএনপির মানুষের দরজা দরজা যায় ভোট চাইতে হবে না, বিএনপি এমন কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু জেনজি হিসেবে আপনার চাওয়া পাওয়া কি আছে জেনজি এই সরকারের কাছ থেকে? জেনজি হিসেবে আমার চাওয়া পাওয়ার কিছু জায়গা আছে, যেমন হচ্ছে যে দেখেন আমাদের কিছু জায়গা পোলাপাইন এখন হচ্ছে বেশি ফোন অ্যাডিক্ট হয়ে যায়। তো এটার বিরুদ্ধে না, এটার একটা ভালো সলিউশন আমাদের বিএনপি সরকার বের করতেছে। যেমন হচ্ছে দেখেন স্পোর্টসের ব্যবস্থা করে দিতেছে, তারপরে হচ্ছে পাঠ্যপুস্তকে কিন্তু স্পোর্টস বাধ্যতামূলক করতেছে, পাশাপাশি অন্য দেশের ল্যাঙ্গুয়েজ শিক্ষা এটাও কিন্তু বাধ্যতামূলক করতেছে। এই জায়গাগুলো নিয়ে অলরেডি আমাদের বিএনপি সরকার কাজ করতেছে এবং এই জায়গাগুলো যদি ভবিষ্যতে আমরা দেখি যে এই জায়গাগুলো বিএনপির সরকারের পারফেক্ট ছিল না, বা এই জায়গাগুলো করার পরেও জেনজিরা এই ভালো কাজ বিমুখ হয়ে যাচ্ছে, তখন হয়তো নতুন নতুন ভিশন আমাদের আসতে পারে, তখন অনেক কথা বলতে পারি। কিন্তু বিএনপি সরকার অলরেডি অনেক পদক্ষেপ নিচ্ছে, তো সেখানে আর আলাদা করে কিছু অ্যাড করার নাই। যখন অ্যাড করার মনে হবে তখন দেখবেন যে ন্যাশনালিস্ট তৌফিক ক্যামেরা অন করে বলতেছে বিএনপির এই জিনিসটা ভুল হয়েছে, আপনাদের এটা এভাবে না এভাবে করা উচিত এবং জেনজির জন্য এই কাজটা করা উচিত। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তো আপনি কথা বলছিলেন, গেমস নিয়ে আমার একটু আলাদা কথা আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে ধরুন তার মধ্যে কিন্তু কিছু সংকট আমরা দেখতে পাচ্ছি, ধরুন বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট নিয়ে মানুষ কিছুটা ভুক্তভোগিত হচ্ছে, এটা অবশ্যই আপনিও জানেন, লোডশেডিং হচ্ছে প্রচুর। এই ব্যাপারগুলোতে আপনার অভিমত কি? দেখেন, প্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তেল সংকট। তেল সংকটটা একটা হচ্ছে সংকট মেকিং ছিল। আপনি হয়তো জানবেন যে স্বৈরাচারের অনেক মানুষ যে জায়গাগুলোতে ছিল ওই জায়গাগুলোতে এখনো তারা বসে আছে। তারা বাংলাদেশকে আনস্টেবল রাখতে চাইবে, একটা নিষিদ্ধ দল চাইবে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে, যাতে করে বিএনপি সরকার চাপে পড়ে। তো বিএনপি সরকারকে চাপে রাখার সর্বোচ্চ চেষ্টা তারা করে যাচ্ছে। সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে এখনো আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন আছে, তারা এই কাজগুলো সৃষ্টি করতেছে। এবং সংকটের যে জায়গা, এই যে দেখেন বিদ্যুৎ সংকটটা একটা বড় সংকট। আমি আমার স্বীকার করতে কোনো দায় নাই। আমি গ্রামে গেছিলাম, গত পরশুদিন আসছি, আপনি জানেন। তো গ্রামে 2 দিন ছিলাম আমি, সেই 2 দিনে আমি বেশ কয়েকবার লোডশেডিং দেখছি। তো আমাদের একজন জ্বালানি মন্ত্রী সে একদিন বলল যে হচ্ছে যে গ্রামে বিদ্যুৎ নাই, সে হয়তো জানে না বা তাকে মিসলিড করা হচ্ছে, ইউনো যে ওই মেইন জায়গা পর্যন্ত আসলে ওই সত্য তথ্যগুলো অনেক সময় পৌঁছানো হয় না। এই তথ্যগুলো কারা পৌঁছাচ্ছে না? আমলাতন্ত্রে এখন কারা আছে? বিএনপির লোকজন কি আমলাতন্ত্র করতেছে? গত 17 বছরে বিএনপির কোনো মানুষ কি সরকারি কোনো চাকরি পর্যন্ত পাইছে? তো আমলা যারা আছে তারা তো ওই নিউজগুলা জায়গা মতো দিবে। তারা যদি নিউজগুলা না পৌঁছায় তাইলে কিন্তু আমার মন্ত্রীর একটা ভুল কথা বলা খুব স্বাভাবিক। তো মোটা থেকে মানুষ আসলে আমলাতন্ত্রকে দেখে না, ক্যামেরার সামনে এসে যে কথাটা বলে দোষটা তারই খুঁজে। বিদ্যুৎ সেক্টরে কিন্তু বিশাল একটা ঘাটতি আওয়ামী লীগের সরকার এবং গত ইন্ট্রিম সরকারও রেডি করে রেখে গেছে। ওই দায়টা কিন্তু তারেক রহমানের সরকারকে এখন নিতে হচ্ছে। তো ওই দায়, এত বড় ঋণের বোঝা হঠাৎ করে মাথার উপরে চেপে যাওয়া, সেই জায়গাগুলো থেকে বের হইতে বিএনপির একটু সময় লাগবে। এবং তারেক রহমান সাহেব বলছেন যে আমরা নেক্সট পার্লামেন্টে বসে আমরা 10 বছরের হিসাব আমরা ক্লিয়ার করব, যে নেক্সট 10 বছর বিএনপি সরকার বা যদি 5 বছর পরে বিএনপি আসে, বাংলাদেশের জ্বালানি ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা কীরকম হবে, নেক্সট 10 বছরের হিসাব আমরা পার্লামেন্টে দিয়ে দিব। তো দিস ইজ ভেরি ক্লিয়ার ফ্রম হিজ সাইড। আর গ্যাস সংকটও চলছে, তবে আমার কাছে মনে হয় যে বৈশ্বিক পরিস্থিতির কারণে সেটা একটা গ্যাস সমস্যার কথা যেটা বললেন, এটা পুরাটাই একটা মেকিং। আমেরিকার কিছু চাল আছে, মানে হয় না যে ধরেন আমি আপনাকে এই চেয়ারটাতে বসাইছি, আমি তখন কি করব? আপনাকে ভালো মতো একটা কথা বলবো, এই তানভীর তুমি আমার এই কাজটা কইরা দাও। যদি আপনি না দেন, আমি আপনাকে চাপ সৃষ্টি করবো আপনার উপরে এবং সেই কাজটা বের করে নিব। এই মোড়লদের কাজই তো এটা। তো তারা সেই চেষ্টাই করতে আছে এবং আমরা যেহেতু নতুন বাংলাদেশ পাইছি এবং তারেক রহমানের নেতৃত্ব পাইছি, সে কারোর কাছে মাথা নত করতে চায় না এবং করবেও না। সেই কারণে এই জিনিসগুলো সৃষ্টি একটু হচ্ছে। মানে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে বর্তমান যে গ্যাস সংকট চলছে পুরোটাই মেকিং এবং বৈশ্বিক কোনো সমস্যা না, আমাদেরকে ইনডিরেক্টলি কোনো একটা চাপে ফেলানো হচ্ছে। এই ধরনের সেই জায়গা থেকে আমরা খুব সুন উঠে পড়বো।